অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। এদেশের মাটিতে যেমন সোনার ফসল ফলে, তেমনি মাটির নিচে রয়েছে খনিজ সম্পদের আধার। অথচ এসব খনিজ সম্পদ সঠিকভাবে ব্যবহারে রয়েছে বেশ দুর্বলতা। সময়ের ব্যবধানে খনিজ সম্পদ উত্তোলনের কাজ পেয়েছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সঙ্গে দুর্বল চুক্তির অভিযোগ বেশ পুরনো। এমনকি কখনো কখনো উত্তোলক প্রতিষ্ঠানের ভুলের কারণে দুর্ঘটনা ঘটেছে, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষ এবং রাষ্ট্রকে। তালাশ টিম এবার নজর দিতে চায় সুনামগঞ্জের ট্যাংরাটিলায়। সেখানে আসলে হচ্ছেটা কি দেখুন তালাশের ১৮৭তম পর্ব, ট্যাংরাটিলার দুঃখ। ওইখানে যেখান থেকে হাঁটবেন ঠিক এরকম পচা গ্যাসের গন্ধ পারে, এই অবস্থা। কিয়ামত দেখি নাই, তবে একটা ছোট কিয়ামত দেখছি। ঘুমের মধ্যে এখনো আতঙ্কের মধ্যে থাকি, যেই আগুন লাগছে কোম্পানি। আমরা মরার পরে তার আর ভবিষ্যৎ বলতে কিছু নেই, একমাত্র সরকার ছাড়া। বিপুল সম্ভাবনাময় ছিল সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড, কিন্তু যথাযথ সতর্কতার অভাবে সেই সম্ভাবনাও দুঃস্বপ্নে পরিণত হয়। চলুন ইতিহাসের পাতায় একটু চোখ বুলিয়ে আসি। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলা। হাওর বেষ্টিত এই এলাকার যেমন পর্যটকদের আকর্ষণ করে, তেমনি এ অঞ্চলের মাটির নিচে লুকিয়ে আছে নানান প্রাকৃতিক সম্পদ। ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড, এটি ছাতক গ্যাস ফিল্ড নামেও পরিচিত অনেকের কাছে। সুনামগঞ্জ জেলার দুয়ারা বাজার উপজেলার কনস্কাই হাওরের পার ঘেঁষে অবস্থিত। ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড এখানে প্রথম গ্যাসের মজুদ আবিষ্কার করে। বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৬০ সালে। এটাই মূলত গ্যাসের প্রথম সফল গ্যাস ক্ষেত্র। ১৯৮৪ সালে ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়। এরপর ১৯৮৯ সালে রাষ্ট্রীয়ভাবে বাপেক্স প্রতিষ্ঠিত হলে ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু হয়। ১৯৯৯ সালে বাপেক্স ও কানাডীয় কোম্পানি নাইকোর যৌথ জরিপে গ্যাসের বিশাল মজুদের সন্ধান পাওয়া যায়। ২০০৩ সালে এই দুই কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০০৫ সালের জানুয়ারি মাসে ট্যাংরাটিলায় কূপ খননের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই বছরেরই জুন মাসে দ্বিতীয় দফায় আবারও বিস্ফোরণ ঘটে। ভয়াবহ আগুনে তালা লাগে সম্ভাবনার সকল দুয়ার। দুবার আগুন লাগার কারণ হিসাবে নাইকোর অদক্ষতাকেই দায়ী করেন বিশেষজ্ঞরা। দুটোই বিস্ফোরণই প্রমাণ করে যে নাইকোর দক্ষভাবে কাজটা করতে পারে নাই, এবং এটা কেবল ভূতাত্ত্বিকবিদ বা খননবিদ যারা সেখানে ছিলেন বা বিষয়ে অবহিত হয়েছেন তারাই বলছেন না। আন্তর্জাতিক আদালত এটাকে আমলে নিয়ে নাইকোকে পুরোপুরি মাত্রায় এই বিষয়ে দায়ী সাব্যস্ত করে। এই ঘটনার পর কেটে গেছে ১৫টি বছর। এই দীর্ঘ সময়ে জাতীয় ও আন্তর্জাতিক আদালতে চলেছে মামলার বিচারিক কার্যক্রম। খুব শিগগিরই হয়তোবা এই ঘটনার একটি স্থায়ী সমাধান হবে, কিন্তু ট্যাংরাটিলার বাসিন্দাদের এতদিনের দুর্ভোগ আর কষ্টের কি হবে? রাশিদুল আলম রিপন ও মোহাম্মদ আজিজ ট্যাংরাটিলা গ্রামেরই বাসিন্দা। গ্যাস ফিল্ডে চাকরি পাওয়াদের তালিকায় এই দুজনও ছিলেন। ভয়াবহ আগুনে দগ্ধ হন তারা। যখন ২০০৫ সালে ৭ই জানুয়ারি আগুন লাগলো, তখন আমি এটার ভিতরে চাকরিরত। চারিদিকে তো ব্লোডের আগুনের ইয়া সব রুমে রুমে গ্যাস। তখন আমি গিয়া দরজা ধাক্কা দিয়েছি, হাত মুখ দিয়া তারপর চলে যাবো। ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই ফায়ার হয়েছে আর কি। টানা ৬ মাসের চিকিৎসায় মোটামুটি সুস্থ হন রিপন, কিন্তু আগুনের ক্ষত এখনো বয়ে চলেছেন শরীরে। আমার তো এই যে হাত, যে সব কিছু পোড়া, মুখ মাথা টাথা সব পোড়া, এই যে এদিকে দেখা যায়। মোহাম্মদ আজিজের গল্পটা আরও নির্মম। প্রায় ১৫ বছর যাওয়ার এই ভুগতেছি, এই ফুরার ভুগার। এখনও ওই এই যেখানে ইনফেকশন, এই যেখানে এখানে কোনো কাজকর্ম করতে পারি না ভালো করে।
নাই কোনো চিকিৎসা করে নাই, কোনো খোঁজ খবর নেই নাই। আমি খুব কষ্টের মাঝে জীবনযাপন করে যার সম্বল আসিল এইগুলি চিকিৎসা করে আমার শেষ। 2005 সালের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা এখনো তাড়া করে মোহাম্মদ আজিজকে। তো এখনো রাত্রে চিৎকার করে উঠি যে আগুনের মতো, এই বয়টা এখনো কাজ করে, মনের ভিতরে কাজ করে। দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বীর প্রতীক। ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডের পাশেই তার বসতি। 2005 সালের সেই ভয়াবহ বিস্ফোরণ খুব কাছ থেকেই দেখেছেন তিনি। কিয়ামত দেখি নাই, তবে একটা ছোট কিয়ামত দেখছি। হঠাৎ করে যখন বট হইল যে আগুন ধাইয়া যাইতেছে, 15 কিলোমিটার আছে ইন্ডিয়ান বর্ডার, খাইসারা পর্যন্ত তার পাহাড় ছাড়া চলে গেছে, আগুন লেগে গেছে বাংলাদেশে। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল তা শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। কাঁথা দিয়া বাচ্চারে কুলে নিছে কি, ভাবছি যে তার বাচ্চা ইয়েতে কুলে উঠছে, কিন্তু বাচ্চা ফুসকা পড়ে গেছে। সে 3 মাইল দূরে গিয়ে দেখাচ্ছে তার খাতা খালি। বুঝলেন আমাদের দৃশ্যটা কীরকম হয়েছে। এই ঘটনার পর তাদের কেমন পরিস্থিতির মধ্য দিয়েই বা যেতে হচ্ছে। আমরা আলামত দেখাইবার কিছু নাই, তবুও আপনি যে আশপাশ ঘুরেন, প্রায় 30 থেকে 35টা বাড়ি আছে, যেই বাড়িতে একটা গাছের শিকড় পর্যন্ত নাই, ঘাস পর্যন্ত নাই। যেখান থেকে হাঁটবেন ঠিক এরকম পচা গ্যাসের গন্ধ পাবেন। আন্তর্জাতিক আদালতে মামলায় হার হয়েছে নাইকোর। সম্প্রতি আন্তর্জাতিক সালিসি আদালত বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছে। এই দীর্ঘ আইনি প্রক্রিয়ায় বন্ধ আছে কূপ থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম, কিন্তু থেমে নেই গ্যাস সরবরাহের কাজ। সেটা কিভাবে সম্ভব? দীর্ঘ সময় পর এখনো বিস্ফোরিত কূপের আশপাশে বুদবুদ আকারে গ্যাস উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমাম ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডকে একটি চিত্রের মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরেছেন। এতে দেখা যাচ্ছে দুবার বিস্ফোরণের ফলে প্রধান স্তরের গ্যাসের মাটির নরম স্তর বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আর সেই গ্যাসেই 15 বছর ধরে বুদবুদ আকারে উঠে আসছে মাটির উপরে। এখন বুদবুদের মাত্রা কমলেও কিছুদিন আগেও ছিল ভিন্ন চিত্র। শুকনো মাটিতে খালি চোখে দেখা না গেলেও জলাশয় বা পুকুরের দিকে নজর দিলেই বিষয়টা পরিষ্কার হওয়া যায়। কিন্তু তালাশ টিমের নজর ভিন্ন দিকে। ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডের সীমানা ঘেঁষে কয়েকটা পুকুর আছে। এই পুকুরে নিয়মিতই উঠছে গ্যাস। প্রায় সব পুকুরেই অসংখ্য পাইপ ভাসতে দেখা যাচ্ছে। এসব পাইপ চলে গেছে পুকুরের তলদেশ পর্যন্ত। শুকনো মাটিতেও জায়গায় জায়গায় পাইপ পুঁতে রাখা হয়েছে। পাইপগুলো চলে গেছে আশপাশের কোনো না কোনো বাড়িতে। সত্যি বলছি, এমনটা দেখার পর আমরা কিন্তু অবাক হইনি, কারণ চোখের সামনে গ্যাস উঠছে আর সেটি ব্যবহার করলে সমস্যা কি? সাধারণভাবে চিন্তা করলে হয়তোবা কোনো সমস্যা নেই, তবে একটা ঝামেলা আছে, কারণ টাকার বিনিময়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে বাড়িতে বাড়িতে। স্থানীয় বাসিন্দারা যে যার মতো সাধারণ মানের পাইপ দিয়ে গ্যাস সংযোগ নিচ্ছেন বাসা বাড়িতে, ব্যবহার করা হচ্ছে রান্নার কাজে। সবচেয়ে বেশি পাইপ দেখা গেল বিস্ফোরিত কূপের ঠিক পাশের পুকুরে, কারণ এই পুকুরেই গ্যাস ওঠার পরিমাণটা একটু বেশি। পুকুরটি স্থানীয় বাসিন্দা আবুল কাশেমের। পুকুরের পাশেই তার বাড়ি। পুকুরের প্রতিটি পাইপ চলে গেছে তার বাড়ির দিকে, কিন্তু এত পাইপ তো আর এক বাড়ির রান্নার কাজে লাগে না। কাশেমের বাড়ি থেকে কিছু পাইপ আবার দূরের বিভিন্ন বাড়িতে চলে গেছে। যেসব পাইপের একটিকে অনুসরণ করল তালাশ টিম। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর মূল পাইপ থেকে একটি সংযোগ গেছে পাশের বাড়িতে। বাড়িতে প্রবেশ করতেই গ্যাসের চুলা চোখে পড়ল। কাশেম গ্যাস যে কয় তার এখান থেকে লাইনে টানাইছে, মাসে 500 টাকা করে দেই। কিছু দূর যাওয়ার পর আরও একটি বাড়িতে সংযোগ চোখে পড়ল। কাশেম ওনার নাম, তো উনি ওনার আশেপাশে ওনার জায়গা থেকে যেখানে গ্যাস উঠে সেই জায়গাগুলো থেকে আর কি আমাদেরকে সাপ্লাই দিচ্ছে 500 টাকা করে। এবার আরও একটা বাড়িতে। এই বাড়ির কর্তা
আবু হানিফা। কাশেমের কাছ থেকে নিয়েছি। সরকারি গ্যাস, তো এত টাকা দিতে হয় কেন? আমরা তো আর ফ্রি পাইছি না, এটা তো মালিকের যে জায়গাটা, মালিকের বাড়ির সামনে জমিনের মাঝে এইটা গ্যাসটা উঠছে। নাম আবুল কাশেম। গ্যাস ব্যবসা করার কারণে স্থানীয়রা তাকে গ্যাস কাশেম নামেই ডাকেন। 10 বছর ধরে তিনি এই ব্যবসা করে যাচ্ছেন। আশপাশের গ্রামে 3 শতাধিক গ্যাস সংযোগ আছে তার। প্রতিটি বাড়ি থেকে যদি 500 টাকা করে উঠান, মাস শেষে আয় হয় 1.5 লাখ টাকা। আমরা অবশ্যই আবুল কাশেমের কাছে যাব, তবে তার আগে একটু অন্যদিকে নজর দিয়ে আসি। 15 বছর পর কেমন আছে ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড? প্রথমে অনুমতি না পেলেও স্থানীয়দের সহযোগিতায় ভেতরে প্রবেশ করল তালাশ টিম। ধ্বংসাবশেষের তেমন কিছু চোখে না পড়লেও গ্যাস উত্তোলনের যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে আছে। দূর থেকেই বিধ্বস্ত কূপ দেখেই বেরিয়ে আসতে হলো। বিশাল জায়গা জুড়ে ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডের চারদিকে টিনের প্রাচীর, কিন্তু তেমন কোনো নিরাপত্তার ছিটেফোঁটা চোখে পড়ল না। কার্যত বন্ধ থাকা এই গ্যাস ফিল্ড যেন গরু আর ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে। এর ভিতরে কি সবাই ঢুকতে পারে? হ্যাঁ, এখন সবাই ঢুকে, ওপেন। সিকিউরিটি গার্ড আছে, তারা তো এরকম কিছু বলেও না। মানুষ ঘাস ঠাস কাটে, তারপর আপনার ছাগল টাগল ভেতরে চলে আসে। স্থানীয় বাসিন্দা প্রকৌশলী এম এ হালিম বীর প্রতীক সরকারি চাকরির সুবাদে কিছুদিন এই ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডেও কর্মরত ছিলেন তিনি। অবাধে গরু ছাগল মানুষ সব কিছু চলছে, এটা মোটেই নিরাপদ না। ইট ইজ এ এক্সপ্লোসিভ এরিয়া, যে কোনো দিক থেকে ব্লাস্ট হতে পারে। আপনি বলতে পারবেন না যে এখানে গ্যাস নাই। দেশের বৃহৎ একটি গ্যাস ক্ষেত্রের নিরাপত্তার হাল যদি এই হয়, তাহলে অসাধু ব্যক্তিরা সরকারি সম্পদের অপব্যবহার করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? 4 মিনিট পর ফিরছি। প্রাকৃতিক গ্যাস উত্তোলনের পর দেশে যেমন শিল্পের বিপ্লব হয়েছে, তেমনি সহজ হয়েছে গৃহস্থলীর কাজ। তবে এই গ্যাস ক্ষেত্রই দুর্ভোগ এবং অভিশাপ বয়ে এনেছে এই ট্যাংরাটিলায়। সুনামগঞ্জ জেলার দুয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালাশ টিম। ডাক্তার দেলোয়ার হোসেন এই উপজেলায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন 6 মাস ধরে। আমরা ফুসফুসজনিত বিভিন্ন সমস্যা, যেমন শ্বাসকষ্ট, হাঁপানি এবং রেডিয়েশন এক্সপোজার সহ কানে কম শুনে বধিরতা এবং অনেক ধরনের মানসিক জটিলতা আক্রান্ত যে রোগীগুলো আমরা পাইতেছি। ভবিষ্যতে এই ট্যাংরাটিলার এই গ্যাস বিস্ফোরণে এই গ্যাসের রেডিয়েশন এক্সপোজারগুলো বন্ধ করতে না পারলে অনেক ধরনের সমস্যা এই এলাকার রোগীগুলা সাফার করবেন। এই চিকিৎসকের কথার সূত্র ধরে একটি বাড়িতে তালাশ টিম। শিশুটির বয়স 19 মাস, কিন্তু এখনো ঠিকমতো কথাই বলতে পারছে না। তার লগে সবাই ছোট জেরা, তার সবাই মারে বাবারে সবাই ডাকতে পারে, ও ডাকতে পারে না। এই যে আমরা চেষ্টা করতেছি, মনে করেন গণ তার ডাহা ইয়া করি, শব্দ দেয় না। পাশেই আরেকটা বাড়িতে তালাশ টিম। মোহাম্মদ জসিম উদ্দিনের একমাত্র সন্তান তাইফ। শারীরিক ও মানসিক ভারসাম্যহীন এই সন্তানের জন্য জীবনের সবটুকু সঞ্চয় খরচ করে ফেলেছেন জসিম। হাঁটতে পারে না, বয়স তো হয়েছে 5 বছরের উপরে চলে। ডাক্তারে বলছে যে ব্রেনের সমস্যা আছে, মানে আস্তে আস্তে ঠিক হইব। সন্তানের এই অবস্থার জন্য এলাকার পরিবেশকেই দায়ী করলেন জসিম। গ্যাসও অনেক আপনার পরিবেশ দূষণ করেছে। তখন তো বাচ্চাদেরই এক ধরনের সমস্যা, মহামারী দেখা দিয়েছিল। মাঝে মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু বাধ্য হয়ে থাকতে হচ্ছে তাকে। তো যাওয়ার তো জায়গা নাই, আমরা তো চেষ্টা করলে যাইতাম পারতাম না। এক পরিবারের 2 সন্তানই প্রতিবন্ধী, এমন অবস্থাও খুঁজে পেয়েছে তালাশ টিম। জাকির হোসেন পেশায় একজন কৃষক, 5 সন্তান আর স্ত্রীকে নিয়ে সংসার। বড় সন্তান জাফরুল ইসলাম নয়ন জন্মের পর কিছুদিন ভালো থাকলেও ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সাবিনা আক্তারও জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীন। খুব কান্নাকাটি করতো। তো বড় ডাক্তার কইল এটা জন্ম প্রতিবন্ধী, এরা হয়তো পরিবেশের দূষণের কারণেই হোক আর যেভাবেই হোক এটা এইভাবে গড়ছে আর কি।
সন্তানদের মায়ের চিন্তা আবার ভিন্ন রকম। যে আমরা মরার পরে দুইটা বাচ্চা যে কি হইব, কারা তোরা খাতিয়া যাবো, আমার তো বড় কোনো ছেলে নাই, এই ছেলেটাই আমার বড়, সেই আমার আশা ভরসা ছিল, সেই বর্তমান সেই ছোটদের পাশাপাশি বড়দের রয়েছে নানা জটিলতা। যখন এখানে ব্লু আউট হয় তখন আমি এখানে কর্মরত, আমি সিকিউরিটি ইন্সপেক্টর হিসাবে এখানে দায়িত্ব পালন করেছিলাম। তখন থেকেই শ্বাসকষ্ট শুরু হয়েছে আমার, আজকে একটা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছি। তারপর থেকে শ্বাসকষ্টটা মানে আমার সমস্যা করতেছে, এখনো পর্যন্ত ভালো হচ্ছে না। আবুল কাশেমের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের, যাকে আপনারা বিরতির আগে দেখেছিলেন। বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে তিনি অন্যতম। এলাকায় তিনি গ্যাস কাশেম নামেই বেশি পরিচিত। এবার জানবো কেন তাকে এই নামে ডাকা হয়, সেই সাথে ক্ষতির সাথে লাভের কি হিসাব সেটাও জানাবো আপনাদের। আবুল কাশেমের বাড়িতে তালাশ টিম। ক্যামেরার সামনে কথা বলতে আপত্তি আছে তার, কিন্তু সুখ দুঃখের আলোচনায় বেরিয়ে এলো নানান কথা। যারা একদম নিকটে, আমার মতো ওই যে প্রতিবেশী যারা নিকটে, এরার তো মাটি থেকে নিয়ে উপরে গাছ গাছরা যা আছে সব কিছুই জ্বলে গেছে। বাইরে গিয়ে দেখেন এই টিলার মাঝে কোনো ফাঁক নাই, উপরে কাঁঠাল গাছ আছে, নিচে লিচু গাছ আছে, আনারস গাছ আছে, টিলাতে কোনো ফাঁক নেই। আর এগুলা দেখেন একদম মরুভূমির মতো বেকার করে রয়েছে। কিন্তু আমরা মাটি আছে, কিন্তু মাটি থেকে কোনো ইনকাম নাই। এই যে পুকুর আছে, পুকুর থেকে কোনো ইনকাম নাই, মাছ চাষ করা যায় না। আবুল কাশেমের এই বসত ভিটা আর পুকুর ছাড়া নাকি কিছুই নেই। তবে চারদিকে চোখ বুলালে শৌখিনতা চোখ এড়ায় না। এবার আসল কথায় আসা যাক। যাদের বাগান আছে তাদেরকে লাকড়ি কিনা লাগবো, কিন্তু আমাদের যারা নাই, আমরা এইগুলা চিন্তা করতে করতে এটা ব্যবহার করতেছি, কাজে লাগাইছি। যখন বাণিজ্যিক উদ্দেশ্যে চলে যায় তখন জিনিসটা তো অবৈধ হয়ে যায়। এই যে লাইনগুলোর নিচে প্রত্যেকটা লাইনে লুকের দরকার, দুইটা লুকের দরকার, যে এরা যে এটা তদারকি করবো। এখন এই টাকা দিব কেডা? আমার এখান থেকে গ্যাসও দিয়াম, টাকাও দিয়াম। সিএনজি চালিত অটোরিকশায় গ্যাস সরবরাহ করার জন্য কয়েক লাখ টাকা খরচ করে মেশিন কিনেছিলেন, সেটার কথাও অকপটে স্বীকার করলেন তিনি। এটা তখন চেষ্টা করছিলাম, যে তখন তো ভয়াবহ গ্যাস ছিল, তখন পরে চিন্তা করলাম যে এটা অনেক রিস্কি কাজ, পরে বন্ধ করে দিচ্ছি। এই ধরনের দুর্ঘটনা আমাদের এখানে ঘটছে না। তৎকালীন একটা বাড়িতে আগুন ধরছিল। গ্যাস কাশেম ব্যবসা করছেন দীর্ঘ 10 বছর ধরে। এতদিনেও কি একবারও প্রশাসনের তার নজরে আসেনি? আমরা অবশ্যই প্রশাসনের কথা শুনব, তবে তার আগে এইভাবে গ্যাস ব্যবহারের ক্ষতির দিকগুলো কি তাও একটু জানা দরকার। এরকম অনিয়ন্ত্রিত ব্যবহার, যেটা বুদবুদ আকারে অনিয়ন্ত্রিতভাবে বার হয়ে আসছে, সেটা হতে দেওয়া উচিত না। সরকারের অবশ্যই এখানে নিয়ন্ত্রণ থাকা উচিত। সেটা যে কোনো সময় একটা দুর্ঘটনার ঘটাতে পারে। সরকারি গ্যাসের এমন অবাধ ব্যবহার ও বাণিজ্যের বিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তালাশ টিম। গ্যাস কাশেমের এমন বাণিজ্যের কথা নাকি তিনি জানেনই না। আসলে আমি এখানে আসছি 1 বছর প্রায়, এই ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। আপনারা যেটা বললেন সেটা অবশ্যই আমি দেখব। তবে জেলা প্রশাসক কিছুটা জানেন বিষয়টা। সার্বক্ষণিকভাবে যে গ্যাসটি উদ্গীরিত হচ্ছে, এটি স্থানীয় গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য পাইপলাইন টেনে ব্যবহার করা হচ্ছে। কোনো ব্যক্তি বিশেষ আর্থিকভাবে লাভবান হচ্ছে কিনা সেই বিষয়টি সম্পর্কে আমাদের কাছে কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাই নাই। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য শুরু থেকেই কাজ করেছেন ট্যাংরাটিলা দাবি আদায় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। গ্যাস উত্তোলন করে ব্যবসা করা অবশ্যই এটা আইনসঙ্গত না, কারণ গ্যাসের মালিক তো গভর্নমেন্ট, সরকার। আমি প্রথম জানতাম যে কয়েকটা পরিবারে গ্যাস জ্বালাইতো, তারপরে আমি বাপেক্সের কাছে ফ্যাক্স দিছি, ইনকোয়ারি করার জন্য একটা টিম পাঠাইছি, আমিও টিমের সাথে গেছি। তখন বাপেক্স তারা বললো যে আমরা ঢাকায় গিয়ে আমাদের যা বক্তব্য আমরা ঢাকায় গিয়ে দেবো। ঠিক আছে, দিও। আজ পর্যন্ত কিন্তু আমরা পয়সা রয়েছে, আমরা কোনো পাই নাই। বিষয়টি নিয়ে বাপেক্স ও পেট্রো বাংলার বক্তব্য জানার চেষ্টা করেছে তালাশ টিম, তবে উচ্চপদস্থ কেউই মন্তব্য করতে রাজি হননি। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার জাতির ভাগ্য বদলে দিতে পারে। অন্যদিকে অব্যবস্থাপনায় সীমাহীন দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ। ট্যাংরাটিলার ক্ষেত্রে অব্যবস্থাপনা এবং উদাসীনতার শিকার হচ্ছেন সেখানকার এলাকাবাসী।
আর এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী রমরমা গ্যাস বাণিজ্যে মেতে উঠেছেন। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলেই তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।